সকলকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান সরকার, সহকারী শিক্ষক, রাজারবাগ পুলিশ স্কুল কলেজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছি, এটা বিগত ক্লাসে আলোচনা করেছে। এই চিত্রটা অবশ্যই কোনো না কোনো লেনদেনের সমর্থন করে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় অধ্যায় যেটা আছে হিসাব বিজ্ঞানের লেনদেন চ্যাপ্টারটি, সেই লেনদেন চ্যাপ্টারটি আজকে আমাদের এখানে আলোচ্য বিষয়। তো আজকে আমরা কি কি শিখবো খেয়াল করো। ব্যবসায়িক লেনদেনের বিভিন্ন যে দলিল পত্রাদি আছে তার ধারণা আজকে আমরা শিখবো এবং সেগুলো আমরা দেখতে পাবো। তো খেয়াল করে দেখো, ব্যবসায়িক লেনদেনের উৎস এবং একক সংক্রান্ত দলিল পত্রাদি তোমাদের পাঠ্যের 16 পৃষ্ঠায় এটা আছে এবং তোমরা এটা খুব ভালোভাবে এটা দেখে নিতে পারো। এখানে প্রচুর পরিমাণে এখান থেকে এমসিকিউর জন্য কথা আছে এবং প্রচুর পরিমাণে এর মধ্যে জানার ব্যাপারগুলো আছে। এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসতে পারে এবং এখানে প্রত্যেকটা লাইন টু লাইন ভালো করে পড়তে হবে, কারণ এর মধ্যে আমাদের অনেক এমসিকিউ আছে যে এমসিকিউ গুলো আসতে পারে। খেয়াল করে দেখো যে প্রতিটি লেনদেন বা লেনদেনের সমর্থনে এক বা একাধিক প্রমাণপত্র থাকতে পারে। লেনদেনের সত্যতা নিশ্চিত করতে গেলে এই সকল প্রমাণপত্র ব্যবহার করা হয়। যেমন যে কোনো ব্যবসায়ী একদিনে বহুবিধ লেনদেন সম্পন্ন করতে পারেন। বিভিন্ন ব্যক্তি নিকট পণ্য ক্রয় করেন, পণ্য বিক্রি করেন, ক্রয়কৃত পণ্য ফেরত দেন বা বিক্রিত পণ্য তার ফেরত আসতে পারে, ব্যাংকে টাকা জমা দিতে পারেন বা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেন। এরকম বহুবিধ ঘটনা ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু একদিনেই ঘটতে পারে। আর এই সমস্ত ঘটনা মূলত ব্যবসা লেনদেনের উৎস। সারা বছর লেনদেনগুলো কিন্তু তার পক্ষে মুখস্থ করে রাখা সম্ভব নয়। কাজে এই লেনদেনগুলোকে প্রতিষ্ঠানের প্রয়োজনের গুরুত্ব সহকারে হিসেবের প্রতি লিপিবদ্ধ করতে হয়। একজন হিসাব রক্ষক যখন এই কাজগুলো লিপিবদ্ধের কাজটি সমাধা করেন, তখনই ওই লেনদেনের পক্ষে বিভিন্ন দলিলও প্রস্তুত করে ফেলেন। এই দলিল পত্রগুলো হচ্ছে চালান, ভাউচার, ক্যাশ মেমো, বিল, ডেবিট নোট, ক্রেডিট নোট, ফ্যাক্টর ইত্যাদি। এই সমস্ত দলিল পত্রের ব্যাখ্যা এবং নমুনা এবং ব্যবহারকে এখানে বর্ণনা করা হয়েছে। সেগুলো খুব ভালো করে খেয়াল করে শিখতে হবে। প্রথম অংশ চালান। চালানটা হলো পণ্য ক্রয় বিক্রয় একটি প্রামাণ্য দলিল। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে পণ্য ক্রয় বিক্রয় প্রামাণ্য দলিল কোনটি? চালান। বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন তখন পণ্যের পূর্ণ বিবরণ সম্বলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন। এটা খুব ভালো করে খেয়াল করো যে বিক্রেতা যখন পণ্য বিক্রি করছেন তখন কিন্তু এই পণ্যের পূর্ণ বিবরণ দিয়ে একটা দলিল ক্রেতাকে হস্তান্তর করছে। আচ্ছা, চালানটা কিন্তু তৈরি করছে বিক্রেতা, যেটা পাচ্ছে ক্রেতা। এই লিখিত দলিলটাই হলো চালান। চালানে ক্রেতার নাম, ঠিকানা, মালের পরিমাণ, মালের বিবরণ, মালের মূল্য এবং মূল্য পরিশোধের শর্ত এগুলি লিপিবদ্ধ থাকে। বিক্রেতার নিকট হয় এটি বহির্চালান, মানে চালানটা বাইরে থেকে বহির্চালান, বহির্ভূত চালান, এবং ক্রেতার নিকট হয় এটি আন্তঃচালান, মানে ক্রেতা তো এটা পণ্য কিনে তার কারবারের দিকে নেবে, সুতরাং এটা তার কাছে হবে আন্তঃচালান। এই চালানের ভিত্তিতে ক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় জাবেদা এবং বিক্রেতা বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করেন। তাহলে খুব ভালো করে লাইনটা খেয়াল করো যে আমাদের চালানের উপরে ভিত্তি করেই কিন্তু ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা লেখা হয়। এবং বলতো শিক্ষার্থী বন্ধুরা, চালানটা প্রস্তুত করে কে? তুমি উত্তর বলবো অবশ্যই হ্যাঁ, চালানটা তৈরি করে বিক্রেতা। তো এখানে একটা নমুনা দেওয়া আছে, দেখো। সুমন ট্রেডার্স, নিউ মার্কেট, ঢাকা। মনে রাখবে চালানটা তৈরি করে বিক্রেতা। সুতরাং এখানে যে আমাদের এখানে যে এটা দেওয়া থাকবে, সরি, এখানে যে যে তথ্যটা দেওয়া থাকবে এটা হলো বিক্রেতা। সুতরাং সুমন ট্রেডার্স, তিপ্পান্ন নিউ মার্কেট, ঢাকা। এখানে কি সুমন বিক্রি করেছে, এখানে চালান নাম্বার একটা থাকতে পারে, সেই চালান নাম্বারটা আমরা লিখবো। তো খেয়াল করো, চালান নাম্বার লেখার পরে এখানে ডান পাশে লিখবো তারিখ। তারিখ লেখার পরে খেয়াল করে দেখো যে আমরা এখানে লিখবো যে চালান লিখে ক্রেতার নাম হচ্ছে একটা আনুমানিক নাম দেওয়া আছে জাদিদ ট্রেডার্স এবং ঠিকানা তার গোল্ড বাজার, গাজীপুর। ঠিকানাটা দেওয়া আছে। তো ক্রমিক নম্বর, মালের বিবরণ, দর, টাকা পরিমাণ, টাকার পরিমাণ, এরকম মোট 5টা কলাম টানতে হবে ভিতরে টেনে। ক্রমিক নম্বর 1 খেয়াল করে দেখো এখানে সবকিছু কাল্পনিক অর্থ দিয়ে কাল্পনিক তথ্য দিয়ে আছে এখানে। তো মালের পরিমাণ ছিল নাজির শাহী চাল, এটা হচ্ছে দর ছিল প্রতি কেজি 40 টাকা এবং পরিমাণ ছিল 1000 কেজি। তাহলে এটা গুণ দিলে 40 টাকার সাথে 1000 কেজি 40,000 টাকা হলো টাকার পরিমাণ। এবার কারবারি করতে আছে 5%। তো আমাদের
এই 40,000 টাকা পরে তুমি ক্যালকুলেটর যে 5% করো তাহলে 2,000 টাকা হবে। এখানে 40 থেকে 2,000 টাকা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো 38,000 টাকা। এটা হলো আমাদের নেট টাকা। এবার কথায় লিখতে হবে সেই ওই টাকাটা 38,000 টাকা মাত্র। এবং বিক্রয় শর্ত যদি শর্ত থাকে কখনো প্রশ্নাবলী থাকে সেটা লিখতে হবে। যেমন এখানে শর্ত দেওয়া আছে 2/10 নেট 30। এই কথার অর্থ হলো টাকাটা 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বার্তা পাওয়া যাবে এবং নেট 30 টাকাটা অবশ্যই 30 দিনে পরিশোধ করতে হবে। তারপরে বিশেষ দ্রষ্টব্য বা ভুল ত্রুটি সংশোধন যোগ্য থাকবে। আর থাকবে তারপরে বিক্রেতার স্বাক্ষর ডান পাশে। তো এখানে একটা টিকা দেওয়া আছে দেখো, মালের মোট মূল্যের উপর যে পরিমাণ টাকা মকুব করে ক্রেতাকে মূল্য পরিশোধ করতে বলা হয় সেই মকুবকৃত টাকাই হলো কারবারি বার্তা। পরে অংশ থেকে বেশি তো ভাউচার লেনদেনের যে প্রমাণপত্র ব্যবহৃত হয় সেটাকে ভাউচার বলে থাকে। যেমন 5,000 টাকা পণ্য বিক্রয় এবং বিক্রেতা সেটাকে একটি ভাউচার দিয়ে দেবে। আবার গাড়ি ভাড়া বলুন, তোমরা একটি জানবে যে গাড়ি ভাড়া প্রাপ্তি থেকে বাড়ির মালিক ভাড়া দিয়ে একটা ভাউচার প্রদান করে। এই ভাউচারটা হলো দুই প্রকার, একটা হলো ডেবিট ভাউচার, একটা ক্রেডিট। ডেবিট ভাউচার হলো পণ্য ক্রয় বা বিভিন্ন ব্যয়ের সাপেক্ষে যে ভাউচার ব্যবহার করা হয় এটাকে আমরা বলবো ডেবিট ভাউচার। ভালো করে খেয়াল রাখতে হবে ভাউচারটা দুই প্রকার। এবং ডেবিট ভাউচারটা হলো বিভিন্ন পণ্য ক্রয় বা ব্যয়ের সপক্ষে ব্যবহার করা হবে এমন ভাউচারকে আমরা বলবো ডেবিট ভাউচার। তো এর সাথে আমাদের চালান ক্যাশ মেমো যুক্ত করে ধারাবাহিকভাবে ভাউচার নম্বর প্রদান করে সেগুলো ক্যাশ বুক বা নগদান বইয়ের ক্রেডিট দিকে বা খরচের দিকে লিখতে হয়। অর্থাৎ নগদান বই নামে একটি চ্যাপ্টার আমাদের পরে পাবো, সেটা ক্রেডিট দিকে খরচগুলো লিখতে হয়। আর ডেবিট ভাউচার যেহেতু খরচগুলো লেখা হয় সুতরাং সেটা আমাদের নগদান বইতে ক্রেডিট দিকে বসবে। তো খেয়াল করে দেখো যে ডেবিট ভাউচার একটা নমুনা দেওয়া আছে। আলিয়া অ্যান্ড হায়দার, আন্দরকিল্লা, চট্টগ্রাম। তো এবং বাম পাশে থাকবে প্রথমে ডেবিট ভাউচার নম্বর এবং তারপরে থাকবে হিসাব খাতের নাম, যে কোন খাতে তুমি টাকাটা প্রদান করলে। তারপর থাকবে ডান পাশে তারিখ, কে গ্রহণ করলো তার নাম, তারপরে থাকবে ঠিকানা। এবং এখানে একটা ছক থাকবে, ছকের মধ্যে কলাম থাকবে তিনটি, একটা থাকবে নং বা ক্রমিক নং, তারপরে থাকবে খরচের বিবরণ, যেহেতু ডেবিট ভাউচার খরচ হবে খরচের বিবরণ, তারপর থাকবে টাকা, তারপর থাকবে টাকা থাকবে কথায় এবং থাকবে ক্যাশিয়ার স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, তারপর হচ্ছে ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রাহকের স্বাক্ষর। মোট আমাদের স্বাক্ষর থাকবে এখানে 4টা। তো তারপরে অংশটা চলে আসে ক্রেডিট ভাউচার। তাহলে পণ্য বিক্রয় এবং বিভিন্ন আয়ের জন্য যে ভাউচারটা ব্যবহার করা হয় তাকে ক্রেডিট ভাউচার বলে। ক্রেডিট ভাউচারের ক্ষেত্রে চালানের কপি, ক্যাশ মেমো ইত্যাদি যুক্ত করে ধারাবাহিকভাবে ক্যাশ বুকের ডেবিট দিকে বা প্রাপ্তির দিকে লিপিবদ্ধ হবে। এখানে নিচে একটু ক্রেডিট ভাউচারের নমুনা দেওয়া হলো। দেখো, জহির অ্যান্ড ব্রাদার্স ফুলতলা খুলনা, তার একটা ক্রেডিট ভাউচার নমুনা দিতে ক্রেডিট ভাউচার নম্বর দিতে হবে, তারপর হিসাবের নাম, আবার ডান পাশে দিতে হবে তারিখ, গ্রহণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা। এবং এখানে থাকবে দেখো নং, আয়ের বিবরণ থাকবে, টাকা থাকবে এবং টাকাটা থাকবে এখানে কথায়, তারপর থাকবে ক্যাশিয়ার স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, তারপর থাকবে স্বাক্ষর, বইতে স্বাক্ষর। এই মোটামুটি 4টা স্বাক্ষর অবশ্যই আমাদের এখানে থাকবে। তারপরে অংশটা চলে আসি এবার ক্যাশ মেমো। সাধারণত নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহৃত হয়। পণ্য বিক্রেতা যখন ক্রেতাকে পণ্য বিক্রেতা ক্যাশ মেমোটা ক্রেতাকে দিয়ে থাকে। ক্যাশ মেমোর উপরে থাকে বিক্রয় প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, এগুলো মুদ্রিত থাকে। পণ্য বিক্রেতা বিক্রিত পণ্যের নাম, পরিমাণ, দর, মোট মূল্য, নেট মূল্য, কমিশন ইত্যাদি উল্লেখপূর্বক স্বাক্ষর প্রদান করে ক্রেতাকে প্রদান করে। ক্রেতা ক্যাশ মেমো অনুসারে পণ্য মূল্য পরিশোধ করে। একটু খেয়াল করে ভালো কথা, ক্রেতা কোন মূল্য পরিশোধ করে, ক্যাশ মেমো অনুসারে তার মূল্য যেটা নগদ মূল্য সেটা পরিশোধ করবে, পরে পণ্য গ্রহণ করবে। ক্যাশ মেমো সাধারণত 3 সেট তৈরি করা হয়, এটা খুব ভালো করে খেয়াল রাখবে। ক্যাশ মেমো সাধারণত 3টা সেট তৈরি করা হয়। এখানে একটা নমুনা থাকবে আমাদের ক্যাশ মেমোর সাথে চালানের সম্পর্ক, চালানের মতোই ক্যাশ মেমোটা এবং একই রকম, একটু ভালো করে খেয়াল করুন। তো ক্যাশ মেমো এবং চালানের মধ্যে ডিফারেন্স হলো বাম পাশে ছিল চালান নাম্বার, এখানে হবে ভার্চুয়াল নাম্বার। এবং ডান পাশে যেভাবে ছিল তারিখ, যে বিক্রি করবে তাকে সে প্রতিষ্ঠানের নাম, যেখানে দেওয়া হচ্ছে ধরো আলম জেনারেল স্টোর্স, তারপর হচ্ছে 35 নম্বরের ঢাকা, তার ক্যাশ মেমো, এটার নাম দেখো সীমান্ত কাগজ, ঠিকানা হচ্ছে চন্দনা, গাজীপুর। তারপরে এখানে দেখো কলাম দেওয়া আছে মোট 5টি, নং, বিবরণ, দর, টাকা, পরিমাণ, টাকার পরিমাণ। তো এখানে যে জিনিসটা বিক্রি করে সেটা হলো জিএল কলাম,
দর ছিল প্রতিটি 5 টাকা, এরকম 1000 পিস, মোট দাম হচ্ছে 5000 টাকা। এবং কার্বন দিয়েছে 5%। তো কার্বন এই 5000 টাকা পরে যদি 5% তুমি করো, তাহলে দেখবে টাকা আসবে 250 টাকা। 5000 থেকে 250 টাকা বাদ দিলে আমাদের টাকা আসলো 4750 টাকা। এবার আমরা কথায় লিখে দেবো টাকাটা 4750 টাকা মাত্র। এবং বাম পাশে লিখবো ক্রেতার স্বাক্ষর এবং ডান পাশে লিখবো বিক্রেতার স্বাক্ষর। তারপরে দেখো, এবং এখানে একটা বিশেষ দ্রষ্টব্যটা এভাবে লিখতে হবে, যেহেতু এটা ক্যাশ মেমো, যে বিশেষ দ্রষ্টব্য বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না বা বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, এটা হলো আমাদের ক্যাশ মেমো। এবার ডেবিট নোট। ক্রয়কৃত পণ্য যদি ফরম্যাট অনুযায়ী বা অর্ডার অনুযায়ী না হয় বা নিম্নমানের হয়, তাহলে ক্রেতা বিক্রেতাকে ওই পণ্যটা ফেরত দিয়ে দিবে। এভাবে বিক্রিত পণ্য কোনো কারণে সংশ্লিষ্ট বিক্রেতার নিকট যদি ফেরত আসে, তখন ক্রেতা উক্ত মালের পূর্ণ বিবরণ, যেমন পণ্যের পরিমাণ, দর, মূল্য ইত্যাদি একখান কাগজে লিখে ফেরত পণ্যের নিকট বিক্রেতার কাছে প্রেরণ করে। হ্যাঁ, নোটের মাধ্যমে বিক্রেতাকে জানিয়ে দেওয়া হয় তার হিসাব করতে উক্ত ফেরত পণ্যের জন্য ডেবিট করা আছে। সুতরাং এরূপ নোটকেই আমরা বলবো ডেবিট নোট। ডেবিট নোট ক্রেতা তৈরি করে থাকেন। খুব ভালো করে খেয়াল রাখবে, ডেবিট নোট কাকে বলে। আহ, এটা হলো পণ্য যদি কোনো কারণে নিম্নমানের হয় বা তোমার হয়, পণ্য সুবিধা না হয়, তাহলে কি ক্রেতা বিক্রেতার নিকট থেকে পণ্য ফেরত পাবে, যেটা আমরা বলবো ডেবিট নোট। ডেবিট নোট হলো পুরো ফেরত সংক্রান্ত একটি চিঠি, এবং ডেবিট নোটটা পাঠায় ক্রেতা বিক্রেতার নিকট থেকে। এখানে একটা দেখো, ডেবিট নোটের একটা নমুনা ছক দেওয়া আছে, ডেবিট নোট রং দেওয়া আছে বাম পাশে 173, সবই কাল্পনিক তথ্য। তারপরে দেখো, ইমরান ব্রাদার্স, মানিটোলা বংশাল, তার ডেবিট নোট। ডান পাশে দেওয়া আছে তারিখ 18 আগস্ট 2017। তো প্রাপকের নামটা খেয়াল করে দেখো, প্রাপকের নাম দেওয়া আছে মেসেজ স্বপ্ন এন্টারপ্রাইজ, ঠিকানা দেওয়া আছে 37 রায়নখোলা, তারপরে দেখো মিরপুর 6 ঢাকা। সূত্র ক্রয় চালান নম্বর 1265/3 আগস্ট 2017। তার মানে তোমাকে এটা মনে রাখতে হবে যে সূত্রটা হলো, যে তারিখের ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হচ্ছে ওই তারিখের ক্রয়কৃত পণ্য, তার তারিখ এবং তার চালান নম্বর। এবং ডেবিট নোটের এখানে কলাম করতে হবে মোট 3টি, এটা থেকে ক্রমিক নম্বর, তারপরে মালের বিবরণ ও ফেরতের কারণ, তারপরে পরিমাণ টাকা। তো খেয়াল করে দেখো, এখানে যে জিনিসটা বলছে যে প্রতি পিস 1300 টাকা ধরে 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হওয়া ফেরত পাঠানো হলো, এবং ফেরত মূল্যের দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। এরপরে কারবারি বাটা আবার বাদ দিয়েছে, ওটা মোট 13,000 টাকা ছিল, 13,000 থেকে কারবারি বাটা বাদ দিয়েছে 1,000 টাকা। তো এটা তারা নির্ধারণ করেই নিয়েছে, কারবারি বাটা ছিল 1,000। তো ওটা বাদ দেওয়ার পরে টাকা আছে 12,000 টাকা। এবং কথায় লিখতে হবে যে 12,000 টাকা, এবং ডান পাশে থাকবে ক্রয় ব্যবস্থার উপরে স্বাক্ষর। এবার আসো টিকিট বন্ধুরা, ক্রেডিট নোট। তো বিক্রেতার নিকট যদি কোনো পণ্য কারণবশত ফেরত আসে, বিক্রেতা ওই প্রাপ্ত পণ্যের পূর্ণ বিবরণ, যথা পণ্যের পরিমাণ, মূল্য একটি কাগজে লিখে ক্রেতার নিকট প্রেরণ করে এবং জানিয়ে দেয় যে তাদের হিসাবকে উক্ত ফেরত মালের মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে। এরূপ নোটকে ক্রেডিট নোট বলে। অর্থাৎ ক্রেতা যখন বিক্রেতার নিকট ফেরত পাঠালো, বিক্রেতা বা ক্রেতার নিকট একটা চিঠিতে জানিয়ে দেবে যে হ্যাঁ, আমরা পণ্যটা পেয়েছি এবং বিষয়টা যৌক্তিক এবং আপনার হিসাবকে ক্রেডিট করা হলো। যে নোটের মাধ্যমে এটা করা হয়, এটাকে বলা হয় ক্রেডিট নোট। এবং ক্রেডিট নোটটা কিন্তু তাহলে তৈরি করে কে? বিক্রেতা। একটা কোন ক্রেডিট নোটের নমুনা সব এখানে দেওয়া আছে, সেটা খেয়াল করবো। তো ক্রেডিট নোট নম্বর দেওয়া আছে 237, স্বপ্ন এন্টারপ্রাইজ, 37 রাইনখোলা, মিরপুর 6 ঢাকা, তার ক্রেডিট নোট। এবং ডান পাশে দেওয়া আছে দেখো তারিখ 20 আগস্ট 2017। প্রাপকের নাম দেখো, দেখো ইমরান ব্রাদার্স, মারিটোলা বংশাল। সূত্র দিচ্ছি দেখো, ডেবিট নোট নম্বর 173/18 আগস্ট 2017। অর্থাৎ তুমি যে ডেবিট নোটের মাধ্যমে তুমি যে পণ্যটা ফেরত পেয়েছিলে, সেই পণ্যটাই কিন্তু তার যে ডেবিট নোট নাম্বারটা, সেটা এখানে আমাদের ব্যবহার করতে হবে, ওই তারিখটা। তো ক্রমিক নম্বর এখানে দেওয়া আছে দেখো, এটা ক্রমিক নম্বর, এবং মালিক বিবরণ ফেরতের কারণ এবং পরিমাণ টাকা। তো বলছে দেখো, প্রতি পিস 1,300 টাকা, 10 পিস জামদানি শাড়ি ছেঁড়া হয় ফেরত পাওয়া গেছে, এবং আপনাদের হিসাবকে ফেরত নেওয়ার মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে। জাস্ট তাকে জানিয়ে দাও আপনাকে ক্রেডিট করা হয়েছে। তো টাকা ছিল 13,000, তার থেকে কারবারি বাটা বাদ দিয়েছি 1,000 টাকা, বাদ দেওয়ার পরে থাকলো আমাদের 12,000 টাকা, কথায় থাকবে 12,000 টাকা। এবং এগুলো থাকবে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের বাড়ির কাজ। তবে চেষ্টা করবে এটা যে 2017 সালে জানুয়ারি মাসে ঢাকার অনেক ব্রাদার্স কুমিল্লার শের স্টোরের নিকট নিম্নের পণ্য বিক্রি করতে হবে।
তারপরে দেখো প্রত্যেক 3 তারিখে জানুয়ারি প্রতি কেজি 60 টাকা করে 96 কেজি চিনি, যার মাত্রা নম্বর ছিল 23 এবং কারবারি বার্তা হচ্ছে 7%। জানুয়ারি 5 তারিখে প্রতি কেজি 70 টাকা করে 240 কেজি দাম এবং 21 তারিখে বলছে প্রতি কেজি 150 টাকা দরে 58 কেজি দাম। তো 4 নম্বর ফ্যাক্টর 22 কারবারি বার্তা আছে 10%। তো আমাদের খেয়াল করে দেখো, প্রথম ক নম্বর বলছে 5 তারিখে যে লেনদেনটা ছিল ওই লেনদেনের অবলম্বনে ক্রেডিট ভাউচার তৈরি করো। ক্রেডিট ভাউচার তৈরি করতে গেলে এটা যেহেতু একটা পণ্য বিক্রি করতে হবে, ক্রেডিট ভাউচার তৈরি করতে পারবে। তারপরে বলছে দেখো মাসের 3 তারিখে লেনদেন অবলম্বনে একটি ক্যাশ প্রমাণ তৈরি করো। তো 3 তারিখ অবলম্বনে একটি ক্যাশ প্রমাণ তৈরি করতে হবে এবং 21 তারিখে লেনদেনের একটি চালান তৈরি করো। তবে তোমাদের কাজ যদি এটা কোনো বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদের জানাবে। ততক্ষণ সব ভালো থাকো।